তন্ত্র ও রহস্যর জগতে সকলকে স্বাগত। এক অতীন্দ্রিয় ভাবজগতে দাঁড়িয়ে যখন প্রকৃতির দিকে তাকাই, তখন মনে হয় কি অপূর্ব রোমাঞ্চ ছড়িয়ে আছে চারিদিকে। আজ রইল তেমন নিবিড় প্রকৃতিকে খুঁজে দেখার এক তন্ত্র কাহিনী তারানাথ তান্ত্রিকের নিজের জীবন থেকে। গাছটার কথা আমি অনেক শুনেছিলাম, শুধু শুনেছিলাম তা না, যা শুনেছিলাম তার সবটাই কিন্তু ছিল বিশ্বাস করার অযোগ্য কথা। আচ্ছা, এমনটা কি কখনো হতে পারে একটা গাছের কাছে একটা নির্দিষ্ট সময়ে কেউ গিয়ে পড়লে সে নাকি আর কখনো সেখান থেকে ফিরে আসে না? শুধু তাই নয়, সেই মানুষটা গ্রাম থেকে উধাও হয়ে যায়, তাকে নাকি আর কোনোদিন কেউ কোথাও খুঁজে পায় না। দিনের আলোয় গাছটাকে আমি দেখেছিলাম, তার চারপাশে ছোট বড় অজস্র গাছের জঙ্গল রয়েছে। তবে সেই ছোট ছোট গাছ আর জঙ্গলগুলো গাছটার পেছনের দিক থেকে শুরু হয়েছে, সামনের দিক থেকে নয়। পরিত্যক্ত ফাঁকা জায়গাটার এক পাশে প্রথমে দাঁড়িয়ে রয়েছে সেই বড় গাছটা, তার পেছনের দিকে ছোট বড় অজস্র গাছ মিলিয়ে যেন একটা গাছের জঙ্গল করে উঠেছে। গাছটা যে কি গাছ তা কিন্তু গ্রামের কেউ কখনোই বলতে পারে না। অনেকে বলে এটা আমাদের চেনা কোনো গাছ নয়, এ গাছ অচেনা গাছ। কিন্তু এমন একটা অচেনা গাছ এই গ্রামের জঙ্গলে এসে পড়লো কি করে, তার ইতিহাস কিন্তু কেউ বলতে পারে না। দিনের বেলা গাছটা দেখে কিন্তু আমার তেমন কিছুই মনে হয়নি, শুধু দেখতে দেখতে একসময় মনে হয়েছিল ওই গাছের লম্বা নেমে আসা ঝুড়ির গুলোর ফাঁকে যদি রাতের অন্ধকারে কেউ লুকিয়ে থাকে তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না। বট গাছের মতো লম্বা লম্বা ঝুড়ি নেমে এসে গাছের সামনের মাটি ছুঁয়ে ফেলেছে। গাছের গুড়ি কাণ্ড সমস্ত কিছু সেই ঝুড়ির আড়ালে চাপা পড়ে গেছে। উপরের দিকের মোটা শক্ত শতাব্দী প্রাচীন ডালের গায়ে এক গাদা পাতা, তবে সে পাতার রং কিন্তু সবুজ নয়, কেমন যেন খয়াটে হয়ে এসেছে। দেখে মনে হয় এই গাছ আর বেঁচে নেই, কবে যেন শুকিয়ে মরে গেছে। তবু কোনো এক অদ্ভুত কারণে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারে। গাছটার আশপাশের জঙ্গল কেমন যেন শুষ্ক, তবে সেই ফাঁকা জায়গাটা পেরিয়ে গ্রামের অন্য সব জায়গায় কিন্তু বাকি গাছগুলো আগের মতোই রয়েছে, যেন শুধু ওই একটা অচেনা গাছ আশেপাশের গাছের জঙ্গলটাকে বদলে ফেলেছে। এত কিছুর মধ্যে আর একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করার মতো ছিল, জঙ্গলের কোনো গাছে কিন্তু সেই গাছটার মতো বড় হয়ে উঠতে পারেনি। গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় আস্তে আস্তে নন্দদুলাল বলেছিল, সাধু বাবা, ওই যে দেখতে পাচ্ছেন সেই রাক্ষসী গাছ, ও গাছের কাছে রাতের অন্ধকারে মানুষ গেলে আর ফিরে আসে না। কিন্তু তুমি তো বলেছিলে ওই গাছের কাছে মাসের একটা নির্দিষ্ট সময় কেউ গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে সে হারিয়ে যাওয়ার পেছনে ওই গাছই যে দায়ী, সেটা তোমরা কি করে বোঝো? সাধু বাবা, ও গাছ রাক্ষসে গাছ, তবে মাসে একজনের বেশি কাউকে ও গাছ খায় না। আজ আমরা এতদিন ধরে তো দেখে চলেছি, যখনই ও গাছ কোনো মানুষ খায় তারপরেই ও গাছে সবুজ পাতা ধরতে থাকে, আবার দেখতে দেখতে মাসখানেকের মধ্যে গাছের পাতা শুকিয়েও আসে। আমি অবাক হয়ে গেলাম নন্দদুলালের কথায়। এমনটা কি হতে পারে? আমি আমার জীবনে অনেক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, অনেক কিছু দেখেছি, কিন্তু একটা গাছ মানুষ খায় এটা হয় কি করে? আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। গাছটা একটা শান্ত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর শুধু এই গাছটাকে চেনার সাধ্য বোধ হয় আমাদের কারোর নেই। একভাবে গাছটার দিকে তাকিয়ে আছে দেখে নন্দদুলাল আমার প্রায় কানের কাছে মুখ এনে বলল, গাছটা কিন্তু আরো একটা কাজ করে সাধু বাবা, গাছটা কিন্তু সবার
সবাইকে নিজের দিকে টানতে পারে। আমরা ভয়ে ভয়ে এদিকটা আসি না। দেখলেন না, এই এতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, গ্রামের কাউকে কি এদিকে আসতে দেখেছেন? নন্দদুলালের এই কথায় হঠাৎ করে ব্যাপারটা মনে পড়ে গেল। আশ্চর্য ব্যাপার, এই এতক্ষণ ধরে আমরা এদিকটাই রয়েছি, অথচ কাউকে দেখতে পেলাম না। একটু আগে নদীর ধার থেকে ডান দিকে ডাক নেওয়ার সময় ও গ্রামের লোকেদের দেখতে পেয়েছি। নদীর ঘাটের কাছে মেয়ে মানুষদের দিনের কাজ করতে দেখেছি, ছেলেপিলেদের খেলতে দেখেছি। তবে পথের বাঁক নিয়ে এই ফাঁকা জায়গাটার দিকে আসার সাথে সাথে আর কেউ কোথাও নেই। যেন মনে হলো নদীর ঘাটের পরে রাস্তাটা বাঁক নেবার সাথে সাথেই পৃথিবীটা আলাদা হয়ে গেছে। এদিকে কারোর আসার নিয়ম নেই। শুধু মানুষ নয়, কোথাও কোনো জনপ্রাণীটুকু নেই। একটা পাখি নেই গাছের ডালে, কোথাও কোনো শব্দ নেই। শুধু মাঝে মাঝে বয়ে আসা হাওয়ার গাছের পাতা নড়ে ওঠার শব্দ ছাড়া আর কিছুই আমাদের কানে এলো না। সূর্য মাথার উপর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ঢলতে শুরু করেছে। নন্দদুলাল বলল, সাধু বাবা, চলুন চলুন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ভালো নয়। আর আমি জানি আপনি বিশ্বাস করছেন না, একথা কেউই বিশ্বাস করে না। শুধু আপনি কেন, আশেপাশের গ্রামে অনেকেই বিশ্বাস করে না এসব কথা। তবে যারা অবিশ্বাস করে, রাতের অন্ধকারে এখানে এসেছিল, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। নন্দদুলালকে আজ আমি প্রায় দিন দুয়েক হলো দেখছি। মাঝে মাঝে সে অদ্ভুত ভাবে হেসে ওঠে। আমি চুপ করে রয়েছি দেখে নন্দদুলাল আবার বলল, সাধু বাবা, সাধু বাবা, আপনি আবার রাতের বেলা এখানে এসে পড়বেন না কিন্তু। রাতের বেলায় এদিকটা খুব একটা ভালো নয়। আপনার ভালোর জন্যই বলছি। আপনি তো এই গাছের কথা শুনেই এই গ্রামে এসেছেন, তাই না? নন্দদুলালের কথাগুলো আমার কানে এসে ঢুকেছিল বটে, কিন্তু আমি ভালোভাবে শুনতে পাচ্ছিলাম না। সে তখনও বলে চলেছে, কতগুলো মানুষ যেভাবে হারিয়ে গেল, আমাদের গ্রামেরই তো কম করে জনা দশেক হবে। তারপরে আশেপাশের গ্রামের লোক তো আছেই। কেউ গ্রামে হারিয়ে গেলে সবাই মনে করে তাকে ওই গাছ টেনে নিয়েছে। আরে কেউ যদি কোথাও চলে গিয়ে থাকে, সেখানেও দোষ ওই গাছের। ওই গাছ নাকি তাকে খেয়েছে। তাকে কাটতে গেলেও তো সমস্যা। ওই গাছের গায়ে কুড়ুল বসালে গাছের গা থেকে বেরিয়ে আসে রক্ত। তবে তবে গাছের কাছে না গেলে কারো কোনো ক্ষতি হয় না। এদিকে না এলেই হলো। আমি তার কথা শুনতে শুনতে এই গাছটার দিকে তাকিয়ে রয়েছি। চারপাশের জায়গাটা দেখেই বোঝা যায় এখানে মানুষের পা পড়ে না। ছোট বড় ঘাসের জঙ্গল হয়ে পড়েছে রাস্তায়। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘাসের জঙ্গলের খানিকটা দূরে। এখান থেকে ঝুড়িতে মোড়া সেই গাছটাকে এখনো ভালোভাবে দেখা যাচ্ছে। গাছের শুকিয়ে আসা পাতা যেন সাক্ষী দিচ্ছে গাছটা মরতে চলেছে। কিন্তু নন্দদুলাল বলেছে ওই গাছেই আবার জীবন আসবে, যখন বুঝতে হবে গাছটা কাউকে ভক্ষণ করেছে। আমার সমস্ত জীবনের সাধনা, অভিজ্ঞতা, জ্ঞান সমস্ত কিছু দিয়েও আমি এর কোনো অর্থ খুঁজে বার করতে পারলাম না। তবে এটা বেশ বুঝতে পারছিলাম এই গাছটার প্রতি একটা আকর্ষণ আমি অনুভব করছি। রাতের বেলায় গাছের কাছে আসার একটা প্রবল ইচ্ছা আমার বুকের মধ্যে জেগে উঠতে শুরু করলো। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। কথা বলার ধকল হয়তো তার উপরে একটু বেশিই হয়ে থাকবে। তিনি থামতেই কিশোরী কিছু বলতে চাইছিল। বুঝতে পারলাম যে কিশোরীর কথায় তারানাথ বিরক্ত হতে পারে, তাই তাকে থামাতে বলে উঠলাম, আরে তুমি যে নিজে কি বলো, তুমি নিজেও তারানাথের অলৌকিকতায় বিশ্বাস করো না, আর এখন তুমি কথা বলছো? কিশোরী মাথা নাড়িয়ে প্রতিবাদ করল। তবে সে কি বলতে চায়? এবার একটু আগ্রহ হলো তার কথা শোনার। সে বলল, আরে আমি তোমায় সে কথা বিশ্বাস করতে বলছি না। আমি শুধু বলছি আমার মেজবাড়ির একজন ভদ্রলোক কথাটা আমাদের কয়েকদিন আগে বলেছেন। তাদের গ্রামে নাকি এমন এক গাছ আছে, সেই গাছ কাটলে তার শরীর থেকে রস না বেরিয়ে লাল রঙের রক্ত বেরিয়ে আসে। হ্যাঁ, এমন তো আগে শুনেছি। অনেক পুরনো গাছ কাটলে এমনটা হয়ে থাকে।
আর তাছাড়া গাছের শরীর থেকে বেরিয়ে আসা রস মাঝে মাঝে লাল রঙের হয়। তখন দেখে মনে হয় যেন রক্ত বেরিয়ে আসছে। ব্যাপারটা তো তুমি জানো নিশ্চয়ই। আমি সে কথা বলেছিলাম, কিন্তু সেই ভদ্রলোক সে কথা কিছুতেই মানতে রাজি নয়। তিনি বললেন সেই গ্রাম, এমনকি তার আশেপাশের অনেকেই এটা জানে, ওই টাটকা তাজা গাছ কাটার সময় নাকি সেই গাছটা চিৎকার পর্যন্ত করেছিল। গাছের দিক থেকে একটা চিৎকারের শব্দ ভেসে এসেছিল। গাছের ডালপালাগুলো নাকি নিচু হয়ে যে গাছ কাটছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এবারে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, হো হো করে হেসে উঠলাম। কিশোরী বলল, আমি জানি এই ব্যাপারটা বিশ্বাস করার মতো নয়, কিন্তু কিন্তু ভদ্রলোক এভাবে মিথ্যে কথাগুলো বলছিলেন। এমনকি তিনি এও বলছেন আজ এত বছর ধরে সেই গাছ রয়েছে। শুধু তাই নয়, গাছটা নাকি 1000 বছরের পুরনো। এই কথাটা শুনে আমার হাসি থেমে গেল। একটু কৌতূহলী গলায় বললাম, তা ভদ্রলোকের গ্রাম কোথায়? আর সেখানে গেলে যে ওই গাছটা এখন দেখা যাবে সে ব্যাপারে কি উনি নিশ্চিত? মানে এখন যদি সেই গাছ কাটার চেষ্টা করা হয় তাহলে সেই গাছের শরীর থেকে আবার রক্ত বেরিয়ে আসবে? ভদ্রলোক যেভাবে কথাগুলো বলছিলেন তাতে তো সেটা মনে হয় যে এখন আমরা সেখানে গেলেই সেটা দেখতে পাবো। তা আমিও তাকে বলেছি এবার অফিস দিন কয়েক ছুটি পেলে তার সঙ্গে গিয়ে আমি তাদের গ্রামে গিয়ে গাছটা দেখতে চাই। তাতে তিনি কিন্তু কোনো আপত্তিও করেননি। ভদ্রলোক যখন এতটা নিশ্চিতভাবে কথাটা বলছেন, সেখানে বলার মতো তেমন কিছু থাকে না। তিনি যদি মিথ্যে বলতেন কিংবা সে কথা তোমাদের বলে অবাক করতে চাইতেন, তাহলে তিনি তোমাদের গ্রামে যেতে বলতেন না। আমার মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে কিছুটা সত্যি থাকলেও থাকতে পারে। তবে একটা গাছ মানুষের মতো চিৎকার করবে এটা তো হতেই পারে না। হ্যাঁ, তবে রক্তের ব্যাপারটা কোনোভাবেই সত্যি হলেও হতে পারে। আমার তো মনে হয় সবটাই মিথ্যে কথা। তুমি যেটা বললে ভদ্রলোক আমাদের অবাক করে দেওয়ার জন্য কথাগুলো বলেছিলেন, কিন্তু তিনি এতটা মিথ্যে কথা কেন বলবেন সেটাই বুঝতে পারছি না। তবে আমি আর মেজবাড়ির দুজন কিন্তু তার সাথে গ্রামে গিয়ে গাছটা দেখার কথা বলেছি, আর তিনি রাজিও হয়েছেন। তাহলে তো ভালোই হলো। একদিন সময় করে তার সাথে গিয়ে গাছটা দেখে আসবে, তাহলেই সত্যি মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। যাও বাইরে দেখো একবার, বৃষ্টি কমেছে নাকি। কিশোরী উঠে গিয়ে দরজাটা খুলে বাইরে বৃষ্টি পড়ছে কিনা দেখলো। তারপর বলল, একদম যে কমে এসেছে সে কথা বলবো না, তবে আগের থেকে কম আছে। একটা কাজ করো, চলো বেরিয়ে পড়া যাক। বৃষ্টি কিন্তু এর চেয়ে বেশি কমবে বলে আমার মনে হয় না। তাহলে আজ আর হেঁটে যেতে হবে না, বরং ট্রাম ধরে নি। আর সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, পথে বেশ জল জমেছে বলে মনে হয়। এর মধ্যে হেঁটে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, কি বলো? অগত্যা আমরা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। যখন তখন বৃষ্টি আরো কমে এসেছে। ট্রামে করে আমরা গিয়ে নামলাম তারানাথের বাড়ির কাছে, অর্থাৎ মঠ লেনে। তেলে ভাজা দোকানটা আজ বসেনি। এখন মাসের 1 তারিখ। আমাদের একটু বাবুয়ানা করা সাজে, তাই তারানাথের জন্য শেরখানেক রাবড়ি নিয়ে এলাম। তারানাথের বাড়ির কাছে এসে দেখি সে দাওয়ার এক পাশে বসে রয়েছে। ততক্ষণে বৃষ্টি কিন্তু একেবারে কমে এসেছে। আমরা তাড়াতাড়ি উঠোন পেরিয়ে দাওয়ার উপরে উঠতে উঠতে কিশোরী বলল, ঠাকুরমশাই, আজ তো বৃষ্টি হচ্ছে, তারপরে আপনি দাওয়ায় বসে আছেন কেন? একটু আগে একজন এসেছিল হাত দেখাতে, তাই তার জন্যই বাইরে বেরোতে হয়েছিল। ভাবলাম তোমরা একটু পরেই আসবে। তাছাড়া বৃষ্টি তো খুব বেশি হচ্ছে না, বাইরে বসি না হয়। আমরা তারানাথের তক্তাপোষের এক পাশে বসে পড়লাম। রাবড়িটা তারানাথের হাতে দিলাম। সে খুশি মনে বলল, আবার এই সবের কি প্রয়োজন ছিল? শুধু শুধু তোমরা না। আচ্ছা দাঁড়াও, এনেছো যখন ভেতরে রেখে আসি। তারানাথ ভেতরে রাবড়ি রেখে এসে
তক্তাপোষের ওপরে বসলো। ততক্ষণে কিশোরী সিগারেটের প্যাকেট বার করে রেখেছে সামনে। একটা সিগারেটে ধরিয়ে নিয়ে কিশোরী প্রশ্ন করলো, আচ্ছা ঠাকুরমশাই, কখনো এমনটা হতে পারে কোনো এক জায়গায় কোনো 1000 বছরের পুরনো গাছ রয়েছে, আর সেই গাছের গায়ে আঘাত করলে নাকি রক্ত বেরিয়ে আসে? তারানাথ সিগারেটটা তুলে নিয়েছিল, তারপর সিগারেটে একটা টান দিয়েছিল সবে মাত্র। তখনই কিশোরীর কথা শুনে কেমন যেন থমকে গেল। কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে বলল, তুমি ভুবনপুরের কথা বলছো? ভুবনপুরের সেই পুরনো গাছটার কথা বলছো? কিন্তু সেই গাছের কথা তুমি জানতে পারলে কিভাবে? যতদূর শুনেছি, একবার ঝড়ে সে গাছ পড়ে গিয়েছে। এবার তারানাথের কথায় আমাদের আশ্চর্য হওয়ার পালা। কিশোরী বলে উঠল, না, ভুবনপুর তো নয়। যতদূর মনে আছে, ভদ্রলোক চাপাডাঙ্গা নামের কোনো একটা গ্রামের কথা বলেছিলেন। কিন্তু ভুবনপুরের কথা আপনি বললেন কেন? সেখানে কি এমন একটা গাছ রয়েছে? সেখানে কি আমার একটা গাছ ছিল? একটু আগে আপনি বললে সেই গাছ নাকি ঝড়ে ভেঙে পড়েছে। হ্যাঁ, আসলে তুমি ওই গাছের কথা বলতে আমি ভুবনপুরের যে গাছের কথা মনে করেছিলাম, সেই গাছটা একেবারে ঝড়ে ভেঙে পড়েছিল। তারপর থেকে সেই গাছটার কথা আমি একরকম ভুলিয়ে গিয়েছিলাম। আজ তোমাদের কথা শুনে সে কথা আবার মনে পড়লো। কি যেন বলছিলে? আসলে আমি এক ভদ্রলোকের কাছে এই গাছের কথাটা শুনেছি। একটা পুরনো গাছ নাকি প্রায় 1000 বছর ধরে সেখানে রয়েছে। সেই গাছের ডালে কোপ বসালে নাকি ছলকে ছলকে রক্ত বেরিয়ে আসে। এমনটা কি হতে পারে ঠাকুরমশাই? হতে পারে। তুমি এই কথা বলতে বলতে আমার যে গাছটার কথা মনে পড়েছিল, তার কথা যদি তোমাদের বলি, তাহলে তো তোমরা তা অবিশ্বাস করবে। এমনিতেই তোমরা আমার কথা মাঝে মাঝে অবিশ্বাস করো, আর সেই গাছের কথা আমি নিজে এখনো বিশ্বাস করে উঠতে পারিনি। গোটা ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত আমার কাছে নেই। নিশ্চয়ই আপনার এই ভুবনপুরে সেই গাছটা এমনই ছিল। আচ্ছা, সেই গল্পটা আজ আমাদের বলুন না। কি বলো কিশোরী? সেই গাছের কথাই আজ বলবো নাকি? তোমরা তো আবার বেশ ভালো ভয়ের গল্প না হলে চলে না। গাছের গল্প শুনবে আজ? অবিশ্বাস করবে না তো? তারানাথের সিগারেট শেষ হয়ে এসেছিল। সিগারেটের অবশিষ্টাংশটা পাশে রাখা নারকেলের মালায় গুজে দিয়ে একবার কেশে নিয়ে তারানাথ বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি, তাও অনেক বছর আগের কথা। সেই গাছের কথা যখন আমি শেষবার শুনেছিলাম, তখন আমি কলকাতায় এসে পড়েছি। সংসার জীবনে প্রবেশ করেছি। ভুবনপুর থেকে একজন শহরে এসেছিল। আমার খোঁজ করতে করতে একটা বিশেষ কাজে তাকে আমার কাছে আসতে হয়। তখনই তার কাছ থেকে জানতে পেরেছিলাম সেই গাছের কথা। তা সেই সময় থেকেই পরের বছর আমি গিয়েছিলাম ওই ভুবনপুরের কাছে। ভুবনপুরের আগের গ্রাম সজলডাঙ্গায় একদিন ছিলাম। আর সেখানে গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়ে বেশ আদর যত্ন পেয়েছিলাম। তবে আদর যত্নের জন্য তো আমার পথে নামা নয়, তাই সেখানে একটা দিন অপেক্ষা করে বেরিয়ে পড়েছিলাম। সেই বাড়ির গৃহস্থ যাওয়ার সময় আমায় বলেছিল, ঠাকুরমশাই, আপনি তো সাধক মানুষ, তা আপনি একবার ভুবনপুর ঘুরে যান। বুঝলেন, ভুবনপুরে একটা 1000 বছর পুরনো গাছ আছে। সেই গাছটা নিয়ে একটা ভয়ানক গল্প চারপাশে ছড়িয়ে রয়েছে। তার কথা শুনে একটু অবাক হয়ে তার দিকে তাকালাম, আর সে একটু ইতস্তত করছে দেখে বললাম, আরে তোমার ইতস্তত করার প্রয়োজন নেই, কি হয়েছে তা বলো। আসলে হয়েছে কি ঠাকুরমশাই, ওই গাছটা ভালো নয়। ও গাছকে গ্রামের লোকেরা মৃত্যুর গাছ বলে। রাতের অন্ধকারে যারা ওই গাছের কাছে যায়, তারা আর ফিরে আসে না। তারা কোথায় অদৃশ্য হয়ে যায় সে কথা কেউ জানে না। গ্রামের লোকেরা বলে
ওই গাছ নাকি তাকে খেয়ে ফেলে। একটা গাছ কোনো মানুষকে খেয়ে ফেলে এমন কথা তো আমি এর আগে কখনো শুনিনি। আচ্ছা, গাছটা যে কোনো মানুষকে খেয়ে ফেলে তার কি কোনো প্রমাণ আছে? রাতের বেলা যে ওই গাছের কাছে গিয়েছে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধু ওই গ্রামের নয়, আমাদের গ্রামের দু একজন রাতের বেলা গাছের কাছে আসলে কি হয় তা দেখার জন্য গেলে সেও আর ফিরে আসে না। যদি একজন যায় তাহলে একজনই হারিয়ে যায়, যদি দল বেঁধে অনেকে যায় তাহলে তারা সবাই হারিয়ে যায়। এবার কিন্তু তার কথাটা শুনে আমি চমকে উঠলাম। একদিন তার বাড়িতে ছিলাম, সে আমার যত্ন আত্মি যেমন কম করেনি, তেমন আমার সাথে ব্যবহারও খুব ভালো করেছে। সে যে মিথ্যে কথা বলবে না সেটা মনে হয়নি। আর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আশেপাশে দেখার মতো কোনো স্থান আছে নাকি, কোনো শ্মশান কিংবা কোনো নদী। আসলে গ্রামে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে গ্রামের সৌন্দর্য দেখতেও বড় ইচ্ছে হতো। তখনই সে আমায় ওই গাছটার কথা বলেছিল। এবার কিন্তু আমি বেশ অবাক হলাম। বললাম, কিন্তু আমি এতদিন ধরে সাধনার পথে রয়েছি, এত কিছু শুনেছি, অথচ এমন কোনো গাছের কথা কোনোদিন শুনিনি। আপনি সাধক মানুষ, আপনি আমাদের চেয়ে অনেক কিছু বেশি জানেন, তবে এইখানে আপনাকে আমরা হারিয়ে দিলাম। আমাদের পাশের গ্রামে যে গাছ আছে, এমন গাছ গোটা দুনিয়াতে আরেকটা আছে বলে আমরা মনে করি না। কিন্তু এমন যদি হয় তাহলে সেই গাছ তোমরা কেটে দিচ্ছ না কেন? সেই গাছ যদি মানুষদের ভক্ষণ করে তাহলে সেই গাছ তো গ্রামবাসীদের জন্য ভয়ানক। তাহলে ওই গ্রামের লোকেরা এখনো সেখানে আছে কি করে? গৃহস্থ আমার কথার উত্তর দেয়নি। তার মুখে একটা রহস্যময় হাসি দেখা গিয়েছিল। সব শেষে সে বলেছিল, ওই গ্রামে গেলে এ কথার উত্তর আমি নিজেই পেয়ে যাব। ভুবনপুরে যখন গিয়ে পৌঁছলাম তখন দুপুরের সময়। ভুবনপুর গ্রামে ঢোকার সাথে সাথে সেই গৃহস্থের বলার কথাগুলো মনে পড়ে গেল। সত্যি কি এমন কোনো গাছ থাকতে পারে যে গাছের কাছে মানুষ গিয়ে পৌঁছালে সেই গাছ মানুষকে ভক্ষণ করে নেয়? কথাটা কিন্তু মাথার মধ্যে ঘুরতে লাগলো, মাথা থেকে কেমন জানি না বাইরে বেরোলো না। গ্রামের পথে পা দিয়ে দুই একজনের সাথে দেখা পেলাম বটে, তবে তাদের কাউকে সেই গাছের কথা জিজ্ঞাসা করতে কেন জানি না ইচ্ছে হলো না। হাঁটতে হাঁটতে গ্রামের একদম ভেতরের দিকে এসে পড়েছি। একটা লোক আমায় দেখে থমকে দাঁড়ালো, তারপর দুটো হাত তুলে নমস্কার করে বলল, আরে ঠাকুর মশাই, কোথায় চললেন? এই গ্রামে তো আপনাকে এর আগে দেখিনি, নতুন নাকি? আসলে আমি এদিককার লোক নই, এসেছি বহু দূর থেকে। কালকের দিনটা ছিলাম পাশের গ্রাম সজলডাঙ্গায়। তোমাদের এই গ্রামে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। নন্দদুলাল বেশ বুদ্ধিমান, ভ্রু কুঁচকে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ঠাকুর মশাই, আপনি আমাদের গ্রামের রাক্ষসে গাছ দেখার জন্য এসেছেন? সে গৃহস্থ আমায় বলেছিল সেটা মৃত্যুর গাছ, আর এই লোকটির কাছে শুনতে পেলাম সেটা রাক্ষসে গাছ। তার মানে সে মিথ্যে কথা বলেনি। এই গ্রামের লোকেদের কাছে সেই গাছ যে একটা বিভীষিকার যে কম নয় সেটা বুঝতে পেরে বললাম, যে গাছের কথা তুমি বলছো সেই গাছটা দেখতে আমি এখানে এসেছি, কিন্তু তোমরা সেই গাছকে এত ভয় পাও কেন? নন্দদুলাল কিন্তু আমার কথায় হি হি করে হেসে উঠল, তার সাদা বড় বড় দাঁত বাইরে বেরিয়ে পড়ল। লোকটা একটু রোগাটে ধরনের, মাথার মাঝখানে একটা ছোট্ট টাক, নাকের নিচে ছোট্ট একটা গোপ জন্মেছে, গালে খোঁচা খোঁচা দাড়ি, তার খালি গা, পরনে একটা খাটো করে পরা ময়লা ধুতি, কাঁধের কাছে ফেলা একটা গামছা। সে হাসলে
তার বড় বড় দাঁতগুলো বাইরে বেরিয়ে আসে। তার সাথে ছোট ছোট কুতকুতে চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে যায়। ঠাকুরমশাই, অন্ধকার রাত্রে আপনি কোনো একটা জঙ্গলের গাছের কাছে গিয়ে দাঁড়ালেন, তারপর সেই গাছটা আস্তে আস্তে তার ঝুড়ি দিয়ে আপনাকে জড়িয়ে ধরতে শুরু করলো। আপনি বাঁচার জন্য চিৎকার করলেন, অথচ আপনাকে কেউ বাঁচাতে এলো না। সেই গাছের ঝুড়িগুলো আস্তে আস্তে আপনার গায়ে এসে ঢুকলো। তারপর তারপর আপনার গোটা শরীরটাকে সেই গাছ খেয়ে ফেললো। এরপরেও কি আপনি বলবেন না সেটা রাক্ষসী গাছ? চলুন আমার সাথে, চলুন, স্পষ্ট সেই গাছ দেখিয়ে দিচ্ছি। তারপর তারপর যদি কিছু হয় তখন কিন্তু আমায় দায়ী করতে পারবেন না। আসলে বাইরের লোকেরা তো কিছু জানে না, তাই বাইরে থেকে এসে বড় বড় কথা বলতে পারে। আপনি সাধক, আপনি যদি এসব বিশ্বাস না করেন তাহলে কে বিশ্বাস করে বলুন তো? তারানাথ থামতে কিশোরী বলে উঠল, গেছিলেন সেই গাছ দেখতে? হ্যাঁ, গিয়েছিলাম, সেই গাছ দেখলাম। আর শুধু সেই গাছ নয়, সেই গাছের সাথে আশপাশটা লক্ষ্য করলাম। বড় অদ্ভুত ছিল সবকিছু। দিনের বেলায় কি সেই গাছটা আগের মতো ছিল? মানে দিনের বেলাও কি ওই রাক্ষসে গাছ মানুষ খেয়ে ফেলে? না, দিনের বেলা সেই গাছ কিন্তু এমন হয়ে উঠতো না। দিনের বেলা ওই গাছ অতি সাধারণ গাছ বলে মনে হতো। রাতের অন্ধকারে সেই গাছ হয়ে উঠতো রাক্ষসে গাছ। সেই গাছের কাছে যে মানুষ গিয়ে পড়তো, সেই মানুষকে ওই গাছ খেয়ে ফেলতো। তবে সেই খেয়ে ফেলাটা অতি সাধারণ ভাবে নয়, তার পেছনেও ছিল একটা অদ্ভুত ঘটনা। আমি নন্দ দুলালের বাড়িতে সেদিনটা থেকে গিয়েছিলাম। নন্দ দুলাল একাই থাকে, তার বাড়িতে খুব একটা কোনো কিছুর বাড়ান্ত নেই। কোনো রকমে দুপুরে এসে আমায় আহার করিয়েছিল। বিকেলের দিকে তার সঙ্গে গ্রামের এদিক ওদিক ঘুরে দেখে চলেছি। গ্রামের যে দু একজনের সঙ্গে দেখা হয়েছিল, তারাও কিন্তু আমায় ওই একই কথা বলেছিল। গ্রামে এসেছি, গ্রামে 2 দিন থেকে যাই, তাতে সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই যেন অন্ধকারে ওই গাছের কাছে গিয়ে না পড়ি। কিন্তু তখনও জানতাম না আমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। আপনি কি রাতের বেলা সেই গাছের কাছে গিয়েছিলেন? সেই গাছের কাছে না গেলে তো কোনো কিছু জানতে পারবেন না। গিয়েছিলাম, সেই গাছের কাছে রাতের বেলা যাওয়ার কথা নন্দ দুলালকে বলতে সে প্রথমে সে অদ্ভুত ভাবে আমার দিকে তাকালো, তারপর বলল, আপনি যেতে চাইছেন যান, কিন্তু আমি আপনার সাথে যাব না। ও গাছের কাছে যাওয়ার ইচ্ছা আমার নেই। একবার রাতের বেলা মরতে মরতে বেঁচেছি। তার কথা শুনে অবাক লাগলো। বললাম, মূর্তি মূর্তি বেঁচেছ মানে? রাতের বেলা তুমি কি সেই গাছের কাছে গিয়েছিলে কোনোদিন? সে গিয়েছিলাম, তবে আমি একা যাইনি। আমার সাথে আমাদের গ্রামেরই আরো একজন গিয়েছিল, তবে সে কথা আমি বলতে চাই না। আপনার ইচ্ছে আছে তখন আপনি যান, গিয়ে দেখে আসুন। কথাটা বলে মুখ ফিরিয়ে মন্দিরলাল নিজের কাজে মন দিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম নন্দ দুলালকে দেখে। মানুষটা যে কেমন তা বোঝা যায় না। একবার ভালোভাবে কথা বলে, আবার কেমন যেন অদ্ভুত ব্যবহার করে, যেন সে চেনেই না আমায়। কিছু কথা অর্ধেকটা বলে চুপ করে গেলে সে কথা তাকে দিয়ে আর বলানো যাবে না। সে দেওয়ার এক পাশে চুপ করে বসে রইল, তার হাতে একটা আখ। সেই আখ এক মনে চিবিয়ে চিবিয়ে মাঝে মাঝে থু থু করে আখের অবশিষ্ট অংশ ফেলতে লাগলো। আমি আবার বললাম, তুমি কি সেই গাছের কাছে গিয়েছিলে? যদি গিয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি কিছু দেখতে পেয়েছিলে, আর সেটাই আমি জানতে চাইছি, তুমি কি দেখতে পেয়েছিলে? নন্দদুলাল মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো এখন কেমন যেন ছোট হয়ে এসেছে। সে আগের মতো অদ্ভুত ভাবে দাঁত বের করা হাসি হেসে সে বলল, কি দেখতে পেয়েছিলাম সেটা যদি জানতে চান তাহলে রাতের বেলা সেই গাছের কাছে গিয়ে একবার দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। আমি নন্দ দুলাল, তাই সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি। আমার জায়গায় তেমন কোনো মানুষ থাকলে না আর ফিরে আসতে পারতো না। মনে মনে একটু রাগ হলেও আর কিছু বললাম না।
নন্দদুলাল কিছুতেই আমায় সেদিন রাতে তার দেখতে পাওয়া সেই গাছের কাছের ঘটনা বলল না। আর আমার যেন আরও বেশি উৎসাহ বেড়ে গেল। নন্দদুলাল যখন সেখান থেকে ফিরে আসতে পেরেছে, তাহলে আমি পারবো না কেন? নন্দদুলালের উপরে তো মধুসুন্দরী দেবীর আশীর্বাদ নেই, আমার উপরে আছে। তেমন বিপদ হলে মধুসুন্দরী দেবীকে স্মরণ করব, তিনি আমায় রক্ষা করবেন তা আমি জানি। কিন্তু একটা গাছ কিভাবে একটা আস্ত মানুষকে উধাও করে দিতে পারে, সেটা জানার কৌতূহল বারবার হচ্ছিল। তাই সন্ধে নামার একটু পরে, যখন অন্ধকার চারপাশ জড়িয়ে আসতে শুরু করলো, তখন নন্দদুলালকে সেখানে যাওয়ার কথা বলি। আমি বেরিয়ে পড়লাম। নন্দদুলাল কিন্তু আমায় একবারও আটকালো না, বরং দাওয়ার কাছে বসে আমার দিকে দেখতে লাগলো। চলে আসার সময় শেষ মুহূর্তে নন্দদুলালের চোখে আমি কিন্তু একটা অদ্ভুত দৃষ্টি দেখতে পেয়েছিলাম। সেই দৃষ্টিটা এর আগে আমি তার চোখে একবারও দেখিনি। সেই দৃষ্টিতে অনেকটা কৌতূহল ছিল, তাছাড়া ছিল খানিকটা ভয়। নন্দদুলালের মুখে ওই অদ্ভুত ভাব দেখে আমি কিন্তু থামিনি। কোনো রকমে গ্রামের পথ পেরিয়ে সেই নদীর ঘাটের কাছে এসে পড়েছিলাম। তারপর রাস্তাটা একটা বাঁক নিয়েছে। চাঁদের অল্প আলোয় হাঁটতে গিয়ে পড়েছিলাম সেই 1000 বছর পুরনো গাছের কাছে। অন্ধকার নেমে আসার পর যে গ্রামের লোকেরা ওই গাছের আশেপাশেই আসে না, সেই কথা নয়। তারা আসলে দুপুরেও ওই গাছের আশেপাশে পর্যন্ত আসে না। তাছাড়া গ্রামের লোকেরা রাতের বেলা বাড়ির বাইরে যাবেই বা কোথায়? এ তো আর তোমাদের শহর নয় যে সবসময় আলো জ্বলছে। সে হলো গিয়ে গ্রাম, যেখানে বিকেলের পর সন্ধে বলে কিছু হয় না। একেবারে সূর্য ডোবার সাথে সাথে নেমে আসে কালো অন্ধকার, আর তার সাথে এসে পড়ে রাত। গ্রামের মানুষেরা কোনো রকমে খাওয়া দাওয়া সেরে ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে যায়। আমি রাস্তার বাঁকের কাছে এসে একবার থমকে দাঁড়ালাম। কেমন যেন মনে হচ্ছিল চারপাশের ফাঁকা শূন্যতার মধ্যেও যেন কেউ একটা আমায় লক্ষ্য রাখছে, যেন কেউ একটা আমায় দেখে চলেছে। পরে বুঝতে পারলাম সেটা আমার মনের ভ্রান্তি। আসলে শূন্যস্থান মাঝে মাঝে এরকম মনে হয়। যতই গাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই যেন মনে হচ্ছিল আশেপাশের পরিবেশটা কেমন যেন বদলে যাচ্ছে। গাছের আশেপাশের জঙ্গলের কাছে প্রবেশ করার আগেই বুঝতে পারলাম গ্রামটা যেন এক লহমায় বহু দূরে কোথাও চলে গিয়েছে। গ্রামের বাইরের অন্ধকারটা আর এই জঙ্গলের আশেপাশের অন্ধকারটা যেন সম্পূর্ণ আলাদা। আর এই অন্ধকারের মধ্যে সেই একটা গাছকে যেন এক ছায়াময় অশরীরীর মতো দাঁড়িয়ে থাকতে দেখলাম। চাঁদের আলো এসে পড়েছে বটে, কিন্তু কোনো একটা অদ্ভুত উপায়ে সেই গাছেদের গায়ে পড়তে পারছে না। আমি অবাক হয়ে তাকিয়ে চারিদিক দেখে চলেছি। মনে মনে যে একটা অদ্ভুত ভয় হচ্ছে না, তা কিন্তু নয়। এ তো আর কোনো তন্ত্র সাধনা নয়, কিংবা কোনো পিশাচের ব্যাপার নয় যে আমি গোপন কোনো মন্ত্র উচ্চারণ করে তাকে এখান থেকে উৎখাত করব, কিংবা গৃহবন্ধন করে বিপদ থেকে নিজেকে কিংবা গ্রামকে রক্ষা করব। এমন এক বিপদ যার সম্পর্কে আমার সঠিক কোনো ধারণা নেই। তাই অবাক হয়ে সেই গাছের দিকে তাকিয়ে রইলাম। চাঁদের আলো গাছের পাতার আস্তরণ ভেদ করে গুড়ি পর্যন্ত গিয়ে পড়তে পারেনি। আশেপাশে চাঁদের আলো থাকলেও গাছের তলাটা একরকম অন্ধকার হয়ে রয়েছে। এক ভাগ সেদিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ পেছনের দিকে খসখস করে পায়ে শব্দ শুনতে পেয়ে চমকে উঠে তাকালাম। দেখলাম একটু আগে যে পথ ধরে আমি এখানে এসেছি, সেই পথে কে যেন একটা হাঁটতে হাঁটতে এদিকে আসছে। আমি অবাক হয়ে উঠলাম। তাহলে কি পথে আসার সময় বারবার মনে হচ্ছিল কি আমার পিছু নিয়েছে, সেটাই সত্যি? না হলে গ্রামের এদিকটায় তো কেউ আসে না, দিনের বেলাতেও আমি দেখিনি। তাহলে হঠাৎ করে এই রাতে আমার পিছু নিয়ে এখানে কে এসে পড়ল?
একবার গলা তুলে বললাম, কে কে ওখানে? প্রথমে কিন্তু কোনো উত্তর শোনাই গেল না। আমি আবার গলা তুলে আর একটু জোরে বললাম, কে ওখানে? কে আমায় অনুসরণ করে এখানে আসছে? আপনি একা একা আসছেন, তাই ভাবলাম আপনার যদি কোনো বিপদ ঘটে। নন্দদুলাল, তুমি তুমি এখানে? হঠাৎ করে কেমন যেন অবাক হয়ে গিয়েছিলাম। নন্দদুলালকে যে এখানে দেখতে পাবো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম গ্রামের অন্য কেউ বোধহয় আমায় দেখতে পেয়ে আমার পিছু পিছু এখানে এসে পড়েছে। আরও সামনে আসতেই নন্দদুলালকে দেখতে পেলাম। তার খালি গায়ের ওপর এখন একটা জামা জড়ানো, গামছাটা কিন্তু আগের মতোই গলায় ঝুলছে। চাঁদের অল্প আলোয় মাথার উপর ছোট্ট একটা কি যেন চকচক করে উঠছে মাঝে মাঝে। আপনি চলে এলেন। প্রথমে ভাবলাম আপনার যখন এতই জানার ইচ্ছা হয় তাহলে আপনি যান, দেখুন। কিন্তু তারপর বুঝতে পারলাম জানার ইচ্ছা আমারও কম নয়। আসলে আপনাকে আমি মিথ্যে কথা বলেছি সাধু বাবা। আমি কখনোই রাতের বেলায় গাছের কাছে আসিনি। গ্রামের লোকেদের মুখে এই গাছের কথা শুনে একটা কৌতূহল হলেও পৈতৃক প্রাণটা হাতে করে নিয়ে এখানে আসতে পারিনি। না, এইটা কিন্তু তুমি ঠিক করনি। তোমাদের গ্রামের কেউ যখন এদিকে আসে না, তাহলে তুমি শুধু শুধু আমার জন্য এদিকে না এলেই পারতে। যদি তোমার কোনো একটা বিপদ হয়ে যায় তখন কি হবে বলো তো? আমার বিপদ হলেও তা নিয়ে আমার চিন্তা নাই সাধু বাবা। আমার মরণ রোগ হয়েছে, এমনিতে আমি আর বেশি দিন বাঁচবো না। পাশের গ্রামের বদ্যি সে কথা আমায় বলে দিয়েছে, মাস কয়েকের মধ্যে আমি মারা যাব। নন্দদুলালের কথায় এবার চমকে উঠলাম। তাকে দেখে কেমন অদ্ভুত লেগেছিল। অকারণে হাসে, বড় শক্ত শক্ত কথা বলে। এবার বুঝতে পারলাম যে মানুষটা মৃত্যুর দিকে একটা পা বাড়িয়ে দেখেছে। তার কাছে এসবের কোনো মানে হয় না। একটু থেমে আস্তে আস্তে বললাম, এই কি কথা বলছো তুমি? গ্রামে এত মানুষকে তো দেখেছেন, তাদের কাউকে আমার বাড়িতে একবার আসতে দেখেছেন? নাকি পথে দেখা হলে আমার সামনে কাউকে দাঁড়িয়ে কথা বলতে দেখেছেন? সবাই কথা বলেছে দূর থেকে, যেন আমি অস্পৃশ্য, এমনভাবে আমায় এড়িয়ে চলেছে। নন্দদুলালের কথায় হঠাৎ করে আমার মনে পড়ল, পথে যে দুজনের সঙ্গে আমার কথা হয়েছিল তারা দূর থেকে কথা বলতে বলতেই চলে গিয়েছিল। আমাদের সামনে এসে কিন্তু দাঁড়ায়নি। তার মানে নন্দদুলাল যে কথা বলছে তা মিথ্যে নয়। কথা বলতে বলতে সে আমার একদম কাছে এসে দাঁড়ালো। তারপর অন্ধকারে তাকালো সেই গাছের দিকে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। আমি নন্দদুলাল দুজনেই শব্দহীনভাবে দাঁড়িয়ে রয়েছি। চাঁদের আলোয় একটা অল্প হাওয়া মাঝে মাঝেই জঙ্গলের মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সেই হাওয়ায় গাছের ডালগুলো নড়ে উঠছে বোধহয়, তারই শব্দ শোনা যাচ্ছে। তাছাড়া আরও কি যেন একটা শব্দ শোনা যাচ্ছে, যেন কোনো একটা ফাঁকা স্থান থেকে তীব্রভাবে হাওয়া বেরিয়ে আসছে। শব্দটা শুনতে শুনতে নন্দদুলাল বলল, একটা শব্দ আসছে না সাধু বাবা? কোথা থেকে যেন একটা শব্দ আসছে। কথাটা বলতে বলতে নন্দদুলাল সামনে সেই গাছের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে একটা ব্যাপার আমি দেখতে পেলাম। সেই গাছের দিকে তাকাতেই নন্দদুলালের গোটা শরীরটা একবার কেঁপে উঠে স্থির হয়ে গেল। আমিও গাছের দিকে তাকিয়েছিলাম। সামান্য সময়ের মধ্যে মনে হলো সেই গাছের গায়ে যেন অনেকগুলো আলো জ্বলে উঠেছে, ছোট ছোট গোল সাদা রঙের আলো, যেন গোটা গাছটা জুড়ে আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা মুহূর্তের জন্য দেখতে পেয়েছিলাম, তারপরেই কেমন যেন চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। যখন সামনের দিকে তাকালাম, দেখতে পেলাম নন্দদুলাল হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সেই ঘাসের জঙ্গল পেরিয়ে গাছের দিকে। নন্দদুলালের মুখে একটা অদ্ভুত শব্দ, যেন মনে হলো সে বিড়বিড় করছে, অতি কষ্টে কিছু একটা বলছে, কিন্তু আমি তার কিছুই বুঝতে পারছি না। আমি চিৎকার করে উঠলাম, ওদিকে যেও না, ওদিকে যেও না, বিপদ হতে পারে। কথাটা বলি আমি তার পিছু পিছু সেই ঘাসের জমি ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কয়েক পা এগিয়ে যেতেই কিসে যেন একটা পা বেঁধে হুমড়ি খেয়ে মাটিতে পড়লাম। মাথা তুলে দেখি সেই চাঁদের আলোয় নন্দদুলাল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই গাছের দিকে। এবার বুঝতে পারলাম
নন্দদুলাল কেন বলেছিল সেই গাছ মানুষকে আকর্ষণ করতে পারে। সেই গাছ আকর্ষণ করেছে, আর সেই আকর্ষণের মায়াতেই এগিয়ে যাচ্ছে নন্দদুলাল ওই রাক্ষসী গাছের দিকে। হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। নন্দদুলালের অন্তিম পরিণতি যেন আমি আন্দাজ করতে পারছিলাম, কিন্তু আমার কিছুই করার নেই। পায়ের কাছে কিসের যেন তীব্র আঘাত লেগেছে। আমি উঠে দাঁড়িয়ে বুঝতে পারলাম আমি ভালোভাবে হাঁটতে পারছি না। তবে সেইভাবে কোনো রকমের যন্ত্রণা সহ্য করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। তখন আমি গাছের একদম কাছে গিয়ে পড়েছি। আমি ওখানে গিয়ে চিৎকার করে চলেছি, কিন্তু নন্দদুলাল সেই কথা শুনতে পাচ্ছে না। সেই হাওয়ার মতো শব্দটা যেন দেখতে দেখতে আরো বেড়ে চলেছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে গাছটা মাত্র 10 থেকে 15 হাত মতো দূরে। একটু পথ এগিয়ে যেতে বেশি সময় লাগে না। নন্দদুলালের মুখ থেকে চিৎকারটা বেরিয়ে আসার সাথে সাথেই আমি যেটা দেখতে পেলাম তাতে আমার গোটা শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেল। চাঁদের আলোয় দেখতে পেলাম নন্দদুলালের মাথার কাছে আর পায়ের কাছে যেন সাপের লেজের মতো সেই গাছের ঝুড়ি নেমে এসেছে, আর সেগুলো অতি দ্রুতভাবে জড়িয়ে ধরতে শুরু করেছে নন্দদুলালকে। আমি ছুটে গেলাম, সেই গাছের গুড়ির গায়ে হাত দিয়ে সেগুলো টেনে ছাড়াবার চেষ্টা করলাম। অবাক হয়ে দেখতে পেলাম কয়েকটা গাছের ঝুড়ি প্রবল ধাক্কায় আমাকে ছিটকে ফেলে দিল। আমায় আঁকড়ে ধরার চেষ্টা করেছিল বটে, কিন্তু তারা আমার গায়ে এসে লাগতে পারেনি। আমি যেন ছিটকে সরে এসেছিলাম খানিকটা দূরে। একটা অদ্ভুত অনুভূতি তখন হয়েছিল বটে, তবে তা বোঝার মতো মনের অবস্থা তখন ছিল না। ওদিকে নন্দদুলালকে সেই গাছের ঝুড়িগুলো জড়িয়ে ধরতে শুরু করেছে। নন্দদুলালের মুখ থেকে বেরিয়ে আসা চিৎকার যেন আমার কানের পর্দা ভেদ করে ভেতরে গিয়ে ঢুকতে শুরু করলো। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু নন্দদুলালকে বাঁচাতে পারলাম না। সেই গাছের ঝুড়িগুলো একসময় তার কথা বন্ধ করে ফেললো। তারপর নন্দদুলাল কোথায় হারিয়ে গেল তা বুঝতে পারলাম না। চারপাশটা হঠাৎ করে আবার শান্ত হয়ে এলো। কতক্ষণ সেই গাছের পাশে দাঁড়িয়েছিলাম তা মনে নেই। গাছটা কিন্তু আগের মতো আবার স্বাভাবিক হয়ে এসেছে। অনেক রাত পর্যন্ত সেখানে অপেক্ষা করেই গভীর রাত্রের দিকে নদীর পাড়ে এসে বসেছিলাম। মনে মনে ভেবে রেখেছিলাম ভোরের আলো ফুটলে একবার যাব সেই গাছের কাছে, দেখব নন্দদুলালকে দেখা যায় নাকি। তারপর না হয় এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু নন্দদুলাল তো বলেছিল সেই গাছের কাছে অন্ধকারে যে যায় তাকে ওই গাছ ভক্ষণ করে ফেলে, মানে আপনার কথায় উধাও হয়ে যায়। তাহলে আপনার ক্ষেত্রে তেমন কিছু হলো না কেন? আর নন্দদুলাল গেল কোথায়? আচ্ছা ঠাকুরমশাই, সেই গাছটার ঝুড়ি দিয়ে নন্দীলালকে আঁকড়ে ধরে তার নিজের ভিতরে ঢুকিয়ে ফেলেছিল, এমনটাই তো আপনি বললেন মনে হলো। তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর আস্তে আস্তে বলল, নন্দদুলালকে আমি শেষবারের মতো দেখেছিলাম তখন চাঁদের আলোয় তার গোটা শরীরটা মাটি থেকে শূন্যে কয়েক হাত উপরে উঠে গিয়েছে। সেই গাছের নেমে আসা ঝুড়িগুলো যেন ফাঁকা হয়ে নন্দদুলালকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। তার গোটা শরীরের কোনো অংশই আর দেখা যায় না, আর সেই ঝুড়িগুলো তাকে টানতে টানতে গিয়ে চলেছে ঝুড়ির আড়াল করে রাখা গাছের গুড়িটার কাছে। তারপরে আর কিছু দেখতে পাইনি। সবটাই যেন অন্ধকারে মিশে গিয়েছিল। নদীর ধারে বসে বারবার ভেবে চলেছিলাম, যদি আমি রাতের বেলায় গাছ দেখতে না যেতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। আমি না গেলে নন্দদুলাল নিজেও যেত না, তাহলে নন্দদুলাল এভাবে প্রাণীর মায়া ত্যাগ করতে হতো না। সে যাই হোক, কোনো রকমে গোটা রাতটা কাটিয়ে ভোরবেলা যখন সূর্যের আলো ফুটল তখন গেলাম সেই গাছের কাছে। নন্দদুলালকে কোথাও দেখতে পেলাম না। গাছের ঝুড়িগুলো আগের মতোই গুড়িকে আড়াল করে রেখেছে, তবে গাছের পাতাগুলোর দিকে তাকাতে অবাক হয়ে গেলাম। যে গাছে আমি আগে দেখেছি শুকিয়ে যাওয়া পাতা ছাড়া আর কিছুই নেই,
সেই গাছে এখন দেখতে পেলাম সবুজ পাতা এসেছে। শুধু সবুজ পাতা নয়, গাছটাকে দেখে এখন আর মনেই হয় না এই গাছ কখনো শুকিয়ে গিয়েছিল। তবে আমার কিন্তু বারবার আগের দিন রাতের সেই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছিল। সেই গাছের ঝুড়িগুলোর নন্দদুলালের শরীরটাকে আঁকড়ে ধরে শূন্যে তুলে ফেলা। আর সেই হাওয়ার মতো শব্দটা আমার স্পষ্ট মনে হয়, সে হাওয়ার মতো শব্দটা ভেসে আসছিল ওই গাছের গুঁড়ির কাছ থেকে। ওই গাছের গুঁড়ির ওখানে বড় কোন একটা গহ্বর রয়েছে, ঠিক একটা মুখের মতো। গোটা ব্যাপারটা আমি তাও একরকম সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। এদিক ওদিক ঘুরে নন্দদুলালকে অনেকবার খুঁজলাম, তবে তাকে কিছুতেই পেলাম না। চলে আসতে যাব এমন সময় মনে হলো একটা ব্যাপার। এই 1000 বছর পুরনো বড় গাছের পেছনের দিকে এর আগে যে কয়েকটা গাছ আমি দেখেছিলাম, সেগুলো বেশ খানিকটা বড়। একদম ছোট যে গাছটা, সেটা মাটি থেকে অন্তত হাত খানেক উপরে উঠে এসেছে। এবার অবাক হয়ে দেখলাম 1000 বছর পুরনো গাছের পেছনে খানিকটা দূরে একটা ছোট্ট চারা গাছ জন্ম নিয়েছে। তোমাদের কাছে মনে হতেই পারে ব্যাপারটা অতি স্বাভাবিক, একটা চারা গাছ যে কোনো কারণে হতে পারে। কিন্তু চারা গাছটা দেখে কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো এই গাছ কাল রাতে নন্দদুলালকে ভক্ষণ করেছে, আর তারপরেই তার শরীরে নতুন করে সজীবতা এসেছে। আর ঠিক এই কারণেই এই জঙ্গলের মধ্যে আরও একটা নতুন গাছের জন্ম হয়েছে, অর্থাৎ একটা মানুষের প্রাণের বিনিময়ে একটা গাছ। সূর্যের আলোয় ধপধপ করছে চারিদিক। গাছের জঙ্গলের পেছনের দিকে ছোট বড় অসংখ্য গাছ যেন একসাথে দাঁড়িয়ে রয়েছে। তাদের একপাশে দাঁড়িয়ে আমার গোটা শরীরটা যেন ভয়ে কেঁপে উঠেছিল। বারবার মনে হচ্ছিল এই গাছ এই পৃথিবীর কোনো গাছ হতে পারে না। এই গাছ নিশ্চয়ই আমাদের জীবনের সঙ্গে চলতে থাকা সমান্তরালের জন্য একটা জগতের গাছ। সেই জগৎ থেকে একটা নির্দিষ্ট সময়ে কেউ এসে দাঁড়ায় ওই গাছের কাছে, তারপর কেড়ে নেয় একটা জলজ্যান্ত মানুষের প্রাণ। ঠিক তারপরই ওই জঙ্গলে জন্ম হয় একটা গাছের। আমি জানতাম আমার এই ব্যাখ্যার কোনো সঠিক ভিত্তি নেই, আমার এই ব্যাখ্যা প্রমাণ করার জন্য কিছুই নেই। তবে ওই চারা গাছটা আর ওই ঝুড়িতে লুকিয়ে থাকা গাছের গুঁড়ির অংশটা যেন আমায় বারবার বলে দিচ্ছিল এমনটাই হয়েছে। সেই গাছের ঝুড়ি সরিয়ে যে গাছের গুঁড়িটা আমি দেখব, সেই মনের জোর যেন জোগাড় করতে পারছিলাম না। সেখানে আর অপেক্ষা করিনি, চলে এসেছিলাম। বারবার নন্দদুলালের কথা মনে পড়ছিল। গ্রাম ছেড়ে চলে আসার আগে গ্রামের এক বয়স্ক মানুষের সাথে দেখা হয়। কথায় কথায় আমি তাকে সবটাই বলি। তখন সে আমায় একটা আশ্চর্য কথা শোনায়। যে গাছটি ওখানে 1000 বছর ধরে রয়েছে, সেই গাছটি নাকি এই গ্রামের এক উপাস্য দেবতা। ওই স্থানে অনেক বছর আগে, আজ থেকে প্রায় 1000 বছরের বেশি আগে, কোনো এক সাধক বাস করত বলে গ্রামের পুরনো লোকেরা বিশ্বাস করত। গ্রামের সমস্ত আপদ বিপদ থেকে সে সবাইকে রক্ষা করত। গ্রামের কারোর কোনো রোগ হলে সে সেই রোগ নিরাময় করত। তবে কারো যদি এমন কোনো রোগ হতো যা সমাধান করা সম্ভব নয়, কিন্তু যার মৃত্যু আসন্ন, তাকে ওই সাধু সেখানেই ডাকত। তারপর একসময় মৃত্যুবরণ করত। তার গোটা জীবনের পাপ সে ক্ষয় যত পুণ্যের কাজে ওই সাধু মারা যাওয়ার পর ওই স্থানে ওই গাছের জন্ম হবে সাধু বলে গিয়েছিল। সে মারা গেলেও সে ওখানে সব সময় থাকবে। মৃত্যু পথযাত্রী মানুষকে সে উদ্ধার করবে, তার সমস্ত পাপ শুষে নিয়ে তাকে এক নতুন পূর্ণরূপ দিয়ে। তাই গ্রামের কিছু বয়স্ক লোক এখনো বিশ্বাস করে, যাদের মৃত্যু আসন্ন কিংবা যাদের ভাগ্যে খুব শীঘ্রই মৃত্যু লেখা থাকে, তাদের ওই গাছ নিজের কাছে টেনে নেয়। এর বেশি সে আমায় কিছুই বলতে পারেনি। তবে আমাদের যে সমান্তরাল জগৎ, তার সাথে ওই সাধুর ঘটনা এবং ওই গাছের পাশে জন্ম নিতে থাকা আরও ছোট ছোট গাছের কথা আমি কখনোই এক সূত্রে মিলাতে পারিনি। তবে গ্রামের এবং আশেপাশের গ্রামের মানুষদের কাছে ওই গাছ কিন্তু তখনও ছিল
রাক্ষসে গাছ নামে। তারানাথ চুপ করলো। আমি বললাম, তারপর তারপর কি হলো? মানে ওই আপনি বলেছিলেন ঝড়ে গাছটা পড়ে গেছে। ম্লান চোখে তারানাথ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তার কয়েক বছর পরের কথা। মানে ওই ধরো আমি যখন কলকাতা এসে পড়েছি তার বছর খানেক পরের কথা। ভুবনপুর ছেড়ে চলে আসার সময় সেই গ্রামের কয়েকজনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল। তা কলকাতায় একদিন বসে রয়েছি দুপুরে নিজের বাড়িতে। এমন সময় এক ভদ্রলোক এলেন, হাত দেখালেন, কথাবার্তা হলো। এক সময় তার বাড়ি ভুবনপুর শুনে আমি সেই সময়ের কথা তাকে বললাম। দেখলাম সে আমায় মোটামুটি চিনতে পেরেছে। সেই গাছের কথা জিজ্ঞেস করাতে সে আমায় একটা অদ্ভুত কথা জানালো। বলল, ওই 1000 বছর পুরনো গাছ আমরাও দেখেছি ঠাকুরমশাই। তবে কি হলো কি জানি, হঠাৎ করে একদিন সবাই দেখতে পেল ওই গাছটা মাটি থেকে উপড়ে পড়ে গেছে। সেই বড় গাছ মাটিতে হেলে পড়ে রয়েছে, অথচ কোথাও কোনো ঝড় নেই, হাওয়া বাতাস নেই। তবে তার চেয়েও আশ্চর্য আরও একটা ব্যাপার ঘটেছিল ঠাকুরমশাই। তার কথা শুনতে শুনতে আমার গোটা শরীরের রোগ খাড়া হয়ে গিয়েছিল। আমি অধীর আগ্রহে তার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। সে বলল, ওই গাছটা ভেঙে গেছিল তা নয়, ঠিক আছে, অনেক পুরনো হয়েছে, কোনো কারণে ভেঙে গিয়ে থাকতে পারে। কিন্তু তার আশেপাশের জঙ্গলে যে কটা বড় গাছ উঠেছিল সব কটা গাছ এক রাত্রের মধ্যে কেমন যেন শুকিয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন কয়েকের মধ্যে সেই গাছগুলো এক এক করে ভেঙে পড়ে ঠাকুরমশাই। গোটা জঙ্গলটা মাত্র মাসখানেকের মধ্যে শূন্য হয়ে যায়। এর কোনো কারণ আমরা বুঝতে পারিনি। লোকটার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আসল কারণ কিন্তু আমি আজও বুঝতে পারিনি। তোমরা কি কিছু বুঝতে পারলে? বলো। আমি আর কিশোরী অবাক হয়ে তারানাথের দিকে তাকিয়ে রইলাম। আমাদের মুখে একটা কথাও ফুটল না। শেষ হলো এক রহস্য সফর। অনেক অচেনাকেও চেনা লাগে, অনেক চেনাও হয়ে ওঠে অচেনা। প্রকৃতিকে আবিষ্কার লোভী মানুষ যখন প্রকৃতির হাতেই হয়ে পড়ে নিতান্ত অসহায়, তখন কে দেবে আশ্রয়? গল্পটি ভালো লাগলে সঙ্গে থাকবেন।